আচ্ছা, তোমাদের সাথে তো আমার পরিচয় নাই, যারা ইয়ার্ন ডিপার্টমেন্টের আছে তাদের সাথে পরিচয় কি দেয়া লাগবে? আচ্ছা, আমি পরিচয়টা একটু ফর্মালি দেই। এই কথা বলিও না, ফর্মালি পরিচয়টা দেই। তোমাদেরকে যদি কোনো জায়গায় নিজেদেরকে পরিচিত করতে বলে, যে বলে না যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, তাহলে তোমরা চাইলে আমার এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করতে পারো। তো আমি দেখো আগে আমি কি বলি, তাহলে সেই ফরম্যাটটাকে তোমরা অ্যাপ্লাই করতে পারো, তখন তোমাদের ইন্ট্রোডাকশনটা মোটামুটি ফ্রুটফুল হবে আর কি। সো আই এম এমডি সাইফুল ইসলাম, son of MD Nazrul Islam and Rokeya Begum. I am from Kumilla. My father was a government servant till in 2006 when he passed away just before of my HCC examination. And my mother is a housewife. She is living with me. I am youngest of 2 brothers and 2 sisters. I have completed my SSC and HSC from my birthplace with first position in both the institutions, and after that I shifted to Chittagong to complete my graduation in BSc in Textile Engineering from Textile Engineering College, Joraganj, Chittagong, affiliated to University of Chittagong in 2010. Actually, we have completed our degree 2 years later in 2012. After that, I am post-graduated as MBA in Finance and Banking from University of Chittagong in 2014. And during my MBA, I have also completed my MSc in Fabric Engineering from Bangladesh University of Textiles. My research is ongoing till now. I have an teaching experience of more than 10 years. After completing my graduation, I served for an industry for a couple of months. And after that, I shifted to teaching profession. Then I served for a couple of private engineering colleges for about 3 years. And then I started my job in government service as a banker in Bangladesh Krishi Bank. There I served for 10 months. My posting was in Aburat branch. And after that, I got my dream job, that is my current profession. I have been selected as a lecturer from Ministry of Textile and Jute in this Department of Textile, and fortunately or unfortunately I have been posted to this college, which is my college, and I am also serving in this college for about more than 5 years. If I just mention my strength, I have some strength in my confidence, my commitment and perfection. I have some weaknesses as well. My weakness is my communication skill, and to achieve perfectionness, I sometimes incur time to complete my job. And I have some hobbies. My hobbies is gardening and surfing internet, playing cricket and reading Islamic books. So that's all about myself. তো তোমরা যদি খেয়াল করো, আমার এই ইন্ট্রোডাকশনের মধ্যে কিছু প্যাকেজ ছিল। প্যাকেজ হচ্ছে আমার ফ্যামিলি সম্বন্ধে খুব সংক্ষিপ্ত কিছু কথা, তারপরে আমার পড়াশোনা নিয়ে কিছু কথা, তারপরে আমার শিক্ষা জীবন নিয়ে কিছু কথা, তারপরে আমার চাকরি জীবন নিয়ে কথা, তারপরে হচ্ছে আমার স্ট্রেংথ, উইকনেস এবং হবিসগুলো। তোমরা এভাবে করে কমপ্লিট করে সাজিয়ে নিতে পারো, তাহলে তোমার ইন্ট্রোডাকশনটা একটু ফ্রুটফুল হবে। তো আমরা কোর্সে চলে আসি। আমাদের কোর্সের নাম হচ্ছে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। আর এই কোর্সটাতে সবাইকে একটু গুরুত্ব দিয়ে করতে হবে, বিশেষ করে কোর্সটা খুব মজার। আমরা বেশ কিছু ডিজাইন পড়ব। তো ডিজাইন পড়তে গেলে বুঝতেছই যে এখানে কিছু ডিজাইনের ভাষা আছে, কিছু ল্যাঙ্গুয়েজ আছে। সেই ল্যাঙ্গুয়েজগুলোকে ক্লিয়ার করার জন্যই আমি চেষ্টা করব খুব সহজভাবে তোমাদেরকে এক্সপ্লেন করতে। যদি তোমরা ক্লাসে মনোযোগটা ধরে রাখতে পারো, তাহলে আশা করা যায় বাসায় তেমন পড়াশোনা ছাড়াই তুমি এই কোর্সে খুব সহজে 90% মার্কস ক্যারি করতে পারো। কারণ এই কোর্সটা বোঝার বিষয়, তোমাকে শুধু বুঝতে হবে এবং সেই মোতাবেক এগিয়ে যেতে হবে। খুব বেশি কিছু পড়তে হবে না, পড়ার মতো খুব তেমন কিছু নাই। তো আমরা যদি শুরু করি নাম দিয়ে, যে ফেব্রিক স্ট্রাকচার, প্রথমে আমরা এই তিনটা টার্মকে ডিফাইন করার চেষ্টা করব। ফেব্রিক কি, স্ট্রাকচার কি, ডিফাইন আর
ডিজাইন কি? ফেব্রিকের ডেফিনেশন কে দিতে পারবা? কখন আমরা কোনো কিছুকে ফেব্রিক বলি বা ফেব্রিককে ডিফাইন করা হয় কিভাবে? ফেব্রিকের স্টুডেন্টরা তো দিবে ডেফিনেশন, নাকি জানা আছে? ওয়ারপেয়ার এবং ওয়েফটেয়ারের সমন্বয় ছাড়া কাপড় হয় না, তাকেও তো আমরা কাপড় বলবো। নিটিংয়ের মাধ্যমে হয়, নন ওভেন হয়, আরও বেশ কিছু স্পেশাল ফেব্রিক হয়, 3 ডাইমেনশনাল অবজেক্ট আছে কতগুলো, সেগুলো হয়। আচ্ছা, ফেব্রিককে আমরা এভাবে ডিফাইন করে থাকি, ফেব্রিক ইজ এ ফ্লেক্সিবল প্ল্যানার সাবস্টেন্স। একটা ফ্লেক্সিবল, মোটামুটি খুব শক্ত হলে তাকে আমরা কাপড় বলি না, ফ্লেক্সিবল হবে এবং একটা প্লেনার তলীয় আকৃতি হবে, একটা তল, একতলীয় বলি না আমরা, মানে 2 ডাইমেনশনাল কল্পনা করে নেওয়া হয়, যদিও এটা 3 ডাইমেনশনাল অবজেক্ট, 2 ডাইমেনশনাল মনে করে আমরা বলি। ফেব্রিক ইজ এ ফ্লেক্সিবল প্ল্যানার সাবস্টেন্স হুইচ ক্যান বি মেড ফ্রম পলিমার, ফাইবার, ইয়ার্ন অর ইভেন ফেব্রিক। একটা ফ্লেক্সিবল প্ল্যানার সাবস্টেন্স বা স্ট্রাকচার যা পলিমার থেকে সরাসরি তৈরি হতে পারে, যেমন নন ওভেনে সরাসরি পলিমার থেকে তৈরি হচ্ছে, আবার ফাইবার থেকে তৈরি হতে পারে, সরাসরি ফাইবারকে ল্যাপিং করে মানে ল্যাপ আকারে ফর্ম করে ফেব্রিক তৈরি করা যেতে পারে, আবার ইয়ার্ন থেকে হতে পারে। ইয়ার্ন থেকে কীভাবে? ইন্টারলেসিংয়ের মাধ্যমে অথবা ইন্টার লুপিংয়ের মাধ্যমে। আবার ফেব্রিক থেকেও হতে পারে, একটা ফেব্রিক থেকে আরেকটা ফেব্রিক আমরা বানাই, যেমন বন্ডিং করে, ফিউজিং করে, দুইটা ফেব্রিককে জোড়া দিয়ে, বা একটা ফেব্রিককে আরেকটু ফর্ম চেঞ্জ করে আরেকটা ফেব্রিক আমরা তৈরি করি। তো ফেব্রিক ইজ এ ফ্লেক্সিবল প্ল্যানার স্ট্রাকচার অর সাবস্টেন্স হুইচ ক্যান বি ফ্রম পলিমার, ফাইবার, ইয়ার্ন অর ইভেন ফেব্রিক। তো ফেব্রিকের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং টেকনিক আছে, তার মধ্যে উইভিং একটা টেকনিক, উইভিং একটা পদ্ধতি। তো উইভিং পদ্ধতিতে যে কাপড় হয় সেই কাপড়ের ডিজাইন নিয়ে আমরা কথা বলবো। আমরা এখানে এই কোর্সে নিট কাপড়, নন ওভেন কাপড় বা উইভিং ছাড়া অন্য কোনো টেকনোলজিতে তৈরিকৃত কোনো কাপড়ের ডিজাইন নিয়ে কিন্তু কথা বলবো না। আমাদের এই কোর্সটার নাম আসলে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, মূলত এটা হচ্ছে ওভেন ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন। এই কথাটা যাতে সবার ক্লিয়ার থাকে যে ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন মানে কিন্তু এখানে নিট ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন এখানে আলোচিত হবে না। এই কোর্সে শুধুমাত্র আলোচিত হবে ওভেন ফেব্রিকের স্ট্রাকচার এবং ডিজাইন নিয়ে। পুরো কোর্স জুড়ে আলোচনা একটা ফেব্রিক নিয়ে শুধু হবে। নিট ফেব্রিকের স্ট্রাকচার আছে, ডিজাইন আছে, সেগুলো তোমাদের পড়তে হয় না। যারা ফেব্রিক মেজর আছে তারা আলাদা করে নিটিং কোর্সে পড়ে নেয়। সেজন্য আমরা আগেই বলে দিলাম যে আমরা এই কোর্সে কী পড়বো? ওভেন ফেব্রিকের স্ট্রাকচার এবং ডিজাইন নিয়ে। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? গঠন বা ফর্ম অফ কনস্ট্রাকশন। যেমন এই বিল্ডিংটা একটা স্ট্রাকচার, তো এটা কিভাবে ফর্ম করা হয়েছে, মানে কি কি লেগেছে, কিভাবে করে এটাকে সাজানো হয়েছে, সেটা হচ্ছে তার স্ট্রাকচার। তো তেমনিভাবে একটা কাপড় যখন তৈরি হয় সেটা উইভিং টেকনিকে হতে পারে, নিটিং টেকনিকে হতে পারে, নন ওভেন টেকনিকে হতে পারে। তো ওভেন টেকনিকে তৈরি হলে সেটা একটা ওভেন স্ট্রাকচার, নিটিং টেকনিকে তৈরি হলে নিট স্ট্রাকচার, নন ওভেন টেকনিকে তৈরি হলে নন ওভেন স্ট্রাকচার। অর্থাৎ তার ফরমেশন, দ্য ওয়ে অফ ফরমেশনটা হচ্ছে তার স্ট্রাকচার। এটা কিভাবে আছে, ইন্টারলেসিং অবস্থায় আছে নাকি ইন্টারলুপিং অবস্থায় আছে নাকি ইন্টার টুইনিং অবস্থায় আছে, মানে ব্রেড কিনা, কি অবস্থায় আছে, সেটা হচ্ছে তার স্ট্রাকচার। তো তাহলে আমরা এখানে যে স্ট্রাকচার নিয়ে কথা বলবো সেই স্ট্রাকচারটা পুরোটাই হচ্ছে ওভেন ফেব্রিক স্ট্রাকচার, অর্থাৎ ইন্টারলেসিং স্ট্রাকচার। 2 সেট ইয়ার্ন অথবা 2-এর অধিক সেট ইয়ার্ন মাঝে মাঝে কিছু ক্ষেত্রে ইন্টারলেস করবে, মানে একটার উপর দিয়ে একটা নিচ দিয়ে এরকম আসা যাওয়া করবে, ইন্টারলেস করে যে স্ট্রাকচার ফর্ম করবে সেই স্ট্রাকচার নিয়ে কথা হচ্ছে। তারপর ডিজাইন, কোনো একটা স্ট্রাকচারের উপর, যে কোনো একটা স্ট্রাকচারের উপর যখন কালার কম্বিনেশন করে, কোনো একটা কালার ইমপ্লিমেন্ট করে, অথবা কোনো ধরনের ডেকোরেশন করে, কোনো ধরনের ফ্যান্সি ইয়ার্ন ইউজ করে যদি তার মধ্যে নান্দনিকতা নিয়ে আসা হয়, তখন সেটাকে আমরা ডিজাইন বলি। আমরা ডিজাইন করি আর কি। মনে করো ওভেন কাপড়ের মধ্যে তুমি কালার দিয়ে ডিজাইন করতে পারবা, নিট কাপড়েও কিন্তু কালার দিয়ে ডিজাইন করা যাবে। অর্থাৎ একটা স্ট্রাকচারের উপর কালারের কম্বিনেশনের মাধ্যমে অথবা টেক্সচারাইজিংয়ের মাধ্যমে অথবা বিভিন্ন ধরনের ফ্যান্সি ইয়ার্ন ইউজ করার মাধ্যমে সেখানে একটা নান্দনিকতা ফুটিয়ে তোলা হয়, সেটাকে বলা হয় ডিজাইন। আচ্ছা, আমরা এবার 3টাকে ক্লাসিফাই করব। ফেব্রিককে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি? ফেব্রিককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্নজন বিভিন্নভাবে ক্লাসিফাই করেছে। তুমি এরকম 6-7টা পদ্ধতি পাবা, 6-7 ধরনের ওয়ে পাবা যেভাবে ফেব্রিককে ক্লাসিফাই করা যায়। কেউ বলতেছে যে ন্যারো ফেব্রিক, ওয়াইড ফেব্রিক, কেউ বলতেছে যে মানে স্পেশাল ফেব্রিক, নর্মাল ফেব্রিক,
এরকম ভিন্ন ভিন্নভাবে ক্লাসিফাই করা যায়। তো আমরা মেইন যে ক্লাসিফিকেশন সেটাতে থাকি ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বা কনস্ট্রাকশনের দিক থেকে ফেব্রিককে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে ওভেন ফেব্রিক, নিট ফেব্রিক, ব্রেড ফেব্রিক আর নন ওভেন। তাহলে আমরা ফেব্রিকের ক্লাসিফিকেশনে কী কী পাবো? ওভেন, ওভেন ফেব্রিক আমরা চিনি না সবাই, যেখানে কি হয় এরকম 2 সেট ইয়ার্নের ইন্টারলেসমেন্ট হয়। নিট কাপড়ে কি হয়? ইন্টারলুপিং হয়, অর্থাৎ এক সেট ইয়ার্নের সাথে আরেকটা সেট ইয়ার্নের এরকম ইন্টারলুপিং হয়। তারপর ব্রেডেড হয়, ব্রেড মানে হচ্ছে বেনি পাকানোর মতো, এটা একটা স্পেশাল ফেব্রিক। আমরা যে শুয়ের লেস ইউজ করি অথবা ট্রাউজারকে বাঁধার জন্য যে টাই ইউজ করি, নটিং টাই, সেগুলা ব্রেড মানে 2-এর অধিক সুতাকে যখন একসাথে টুইস্ট করা হয়, টুইনিং করা হয়, তখন সেটা হয় ব্রেড। আর নরমাল আমরা বুঝি একটা শিট যেখানে কতগুলো ফাইবার পলিমারকে ইরেগুলার ওয়েতে আটকে দেওয়া হয়, মেকানিক্যালি, কেমিক্যালি, হ্যাঁ, বিভিন্ন প্রসেসে আটকে দেওয়া হয়, তো সেটা হচ্ছে ব্রেড, নন ওভেন। তো তাহলে ওভেনে কি হয়? ইন্টারলেসিং হয়। আর নিটে কি হয়? ইন্টারলুপিং হয়। মানে ইন্টারলেসিং স্ট্রাকচার, ইন্টারলুপিং স্ট্রাকচার। আর ব্রেডে কি হয়? ইন্টারটুইনিং হয় আর কি, মানে পাক দেওয়া হয়, ইন্টারটুইনিং। আর এটা হচ্ছে নন ওভেন। স্ট্রাকচারকে আমরা মূলত প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার আর একটা হচ্ছে কম্পাউন্ড স্ট্রাকচার। স্ট্রাকচার মানে কিসের স্ট্রাকচার? ওভেন ফেব্রিক স্ট্রাকচার। কিন্তু আবারও বলছি যে স্ট্রাকচার মানে হচ্ছে ওভেন ফেব্রিক স্ট্রাকচার। তো ওভেন ফেব্রিক স্ট্রাকচারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। প্রথমত সিম্পল স্ট্রাকচার, কম্পাউন্ড স্ট্রাকচার। সিম্পল স্ট্রাকচার হচ্ছে যেই কাপড়গুলো আমরা স্বাভাবিকভাবে সবাই দেখে থাকি, যেখানে 2 সেট ইয়ার্ন ইউজ করা হয়, ওয়ারপি এক সেট ইয়ার্ন এবং আরেক সেট ইয়ার্ন যখন ইন্টারলেস করে তখন যে কাপড় হয় সেটা হচ্ছে সিম্পল স্ট্রাকচার। 2-এর অধিক সেট অফ ইয়ার্ন, হ্যাঁ, মোর দেন 2 সেটস অফ ইয়ার্ন যখন একটা ওভেন ফেব্রিক তৈরি করে তখন সেটাকে বলা হয় কম্পাউন্ড স্ট্রাকচার। যেমন এটা একটা সিম্পল স্ট্রাকচার, বাট এটা একটা কম্পাউন্ড স্ট্রাকচার। এখানে দেখা গেছে 3 সেট ইয়ার্ন কাপড়টা তৈরি করেছে, কিছু ইয়ার্ন ডায়াগোনালি চলে গেছে। এক সেট ইয়ার্ন এরকম ডায়াগোনালি গেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আরেক সেট গেছে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর কিছু আছে 90 ডিগ্রিতে। এরকম 2-এর অধিক সেট অফ ইয়ার্ন যখন একটা ফেব্রিক তৈরি করে, ওভেন ফেব্রিক তৈরি করে, এরকম আছে টেকনোলজি, তখন সেটাকে কম্পাউন্ড স্ট্রাকচার বলে। তো আমরা এই কোর্সে যতগুলো চ্যাপ্টার পড়ব সবগুলোই হচ্ছে এই সিম্পল স্ট্রাকচারের। শুধুমাত্র একটা চ্যাপ্টার আছে যেটা কিনা কম্পাউন্ডের কাছাকাছি, তো সেটা আমরা পরে বলবো। মূলত আমাদের কোর্সের পুরো অংশটাই 95% অংশ জুড়ে আছে কে? সিম্পল স্ট্রাকচার। তো সিম্পল স্ট্রাকচারটাকে আমরা নর্মালি 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লেন, আরেকটা হচ্ছে টুইল, আরেকটা হচ্ছে সাটিন। প্লেন, টুইল এবং সাটিন। তো এখন এগুলো নিয়ে আর বিস্তারিত কথা বলা যাবে না, কারণ হচ্ছে আমাদের এই কোর্সের যতগুলো চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো, কিছু ডিজাইনের ভাষা বুঝবো বা বেসিক বিষয়গুলো শিখবো। তারপরে আমাদের শুরু হবে প্লেন উইভ একটা চ্যাপ্টার, টুইল উইভ আরেকটা চ্যাপ্টার, সাটিন আরেকটা চ্যাপ্টার। মানে আমাদের প্রথম 4টা চ্যাপ্টারই হচ্ছে এগুলা, ইন্ট্রোডাকশন, প্লেন, টুইল, সাটিন। এরপরে হচ্ছে মানে এগুলো হচ্ছে বেসিক। এরপরে হচ্ছে এর মধ্যে বেসিকের মধ্যে থেকে কিছু ডেকোরেশন, এগুলো হচ্ছে যেমন ফ্যান্সি উইভ, তারপর কালার অ্যান্ড উইভ এফেক্ট, দেখা যাচ্ছে না আছে। আমি শুধু সিলেবাসটা কভার করতেছি, লিখতে হবে না। আমাদের এই কোর্সে তাহলে কয়টা চ্যাপ্টার তুমি বুঝে যাচ্ছ? প্রথম চ্যাপ্টার হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে প্লেন, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার হচ্ছে টুইল, ফোর্থ চ্যাপ্টার হচ্ছে সাটিন। তাহলে 4টা চ্যাপ্টার গেল। এর বাইরে আরও 5টা চ্যাপ্টার আছে, মোট 9টা চ্যাপ্টারের সমন্বয়ে আমাদের এই কোর্স। শুধু চ্যাপ্টারগুলোর নাম লিখলাম আর কি, যে আমরা কী কী পড়তে চলেছি। ইন্ট্রোডাকশন পড়বো, প্লেন পড়বো, টুইল পড়বো, সাটিন পড়বো,
তারপরে এই যে প্লেন টুইল শাটিন, এদেরকে কাজে লাগিয়ে কিছু ফ্যান্সি ডিজাইন করা যায়, সেটা আমরা পড়বো এই অধ্যায়ে। তারপরে আমরা পড়বো হচ্ছে এই ফ্যান্সি ডিজাইন এবং এই যে নর্মাল ডিজাইন প্লেন টুইল শাটিন, এদের সাথে যদি কিছু কালার কম্বিনেশন করা যায়, মানে কিছু কালার ইয়ার্ন ইউজ করা যায়, চেক স্ট্রাইপ বিভিন্ন ধরনের কাপড় বোনা যাবে, সেটা পড়বো আমরা এই অধ্যায়ে। আর আমরা যে কম্পাউন্ডের কথা বললাম যে 2 এর অধিক সেট অফ ইয়ার্ন, মানে 2টা ফেব্রিককে মিলে একটা কাপড় তৈরি করা হয়, সেটাকে ডাবল ক্লথ বলে, সেটা আমরা এই অধ্যায়ে পড়বো। আর এই যে জামদানি শাড়ি, বেনারসি শাড়ি আমরা দেখি, সেখানে কিছু এক্সট্রা সুতা ইউজ করে যে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়, সেটা আমাদের এই অধ্যায়ে আসবে, ফিগারিং উইথ এক্সট্রা থ্রেড। আর এরপর হচ্ছে কিছু কমার্শিয়াল ফেব্রিক। কমার্শিয়াল ফেব্রিক বলতে বাজারে কমার্শিয়ালি কিছু ফেব্রিক ট্রেড হয়, যেমন ভয়েল, পপলিন, ক্যানভাস, অক্সফোর্ড, ডেনিম, ড্রিল, জিন্স, গ্যাবার্ডিন, এই কাপড়গুলো সম্বন্ধে আমরা জানবো। এরকম 20-30টা কাপড়ের ফিচার সম্বন্ধে আমরা জানবো, যে কখন এটাকে ড্রিল বলা হয়, কখন গ্যাবার্ডিন বলা হয়, কখন ডেনিম বলা হয়, কখন পপলিন, কখন ক্যানভাস, কখন ভয়েল। ঠিক আছে, এই এই তো আমাদের বুক রেফারেন্স হচ্ছে এখানে এই 5টা। তো 5টার মধ্যে একটা বই তো অবশ্যই কিনতে হবে, সেটা হচ্ছে এটা, যে আন্ডারস্ট্যান্ডিং টেক্সটাইলস ফর এ মার্চেন্ডাইজার, বেলাল স্যারের বইটা। এটা লাগবে কেন? আমাদের সিলেবাস যেটা আছে, আমাদের বুটেক্সের সিলেবাসে যেটা বলা আছে, পুরোটাই এই বইতে কভার করা আছে, একদম ফার্স্ট টু লাস্ট। তার মানে কি, বুটেক্সের সিলেবাস যা আছে পুরোটাই এখানে একদম ক্লিয়ার করা আছে, একদম ধারাবাহিকভাবে দেওয়া আছে। সুতরাং এটাতেই আমরা পড়বো ধারাবাহিকভাবে। তো এর বাইরে যেই বইগুলো আমাদেরকে সহযোগিতা করবে, স্যার তো আর নিজে নিজে বই লেখে নাই, নিশ্চয়ই কোথাও থেকে নিতে হয়েছে, মানে কোর টেক্সট বই আছে বা রেফারেন্স টেক্সট বই আছে। তো রেফারেন্স টেক্সট বই হচ্ছে এগুলা। এটা একটা ইন্ডিয়ান বই, ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন, গোকার্নিশনের। এখানে সবগুলো চ্যাপ্টার নাই, অল্প 2-3টা চ্যাপ্টার পাওয়া। যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, মানে তোমাদের সিলেবাসের মানে পুরো অংশটা এখানে কভার করে না, বাট যে অংশগুলো কভার করে সেই অংশগুলো খুব ভালো করে কভার করে, একদম প্রশ্নসহ আনসার সহ একদম ডিটেলসে কভার করা আছে। এটাতে এটা লাইব্রেরিতে অসংখ্য কপি আছে, অন্তত 20-30 কপি আছে লাইব্রেরিতে, তোমরা ইস্যুও করতে পারো অথবা এমনিতে গিয়ে ছবি তুলে নিয়ে আসতে পারো। আর এর বাইরে আমাদের যে কোর টেক্সট বই, যে গ্রামার অফ টেক্সটাইল ডিজাইন নিজবেতের, হ্যাঁ, এটা তোমরা সংগ্রহ রাখতে পারো। যদি তুমি কোনো ডিজাইন এখান থেকে না বুঝতে পারো, তো বেলাল স্যারের বইতে মনে করো খুব ছোটো করে দেওয়া আছে, তুমি বুঝতে পারতেছো না, তখন তোমাকে এই কমপ্লিকেটেড চ্যাপ্টারগুলো এখান থেকে দেখতে সহযোগিতা করবে। গ্রামার অফ টেক্সটাইল ডিজাইন নিজবেত আর ওয়ার্ডস অন টেক্সটাইল ডিজাইন অ্যান্ড কালার, ওয়ার্ডস অন অ্যাডভান্স টেক্সটাইল ডিজাইন অ্যান্ড কালার, এই 2টা বই হচ্ছে মেইন বই, মানে যেখান থেকে এই বইগুলো লেখা হয়েছে। হ্যাঁ, মানে টেক্সটাইল ডিজাইনের মেইন কোর টেক্সট বই হচ্ছে এগুলো, গ্রোসিকির লেখা ওয়ার্ডস অন টেক্সটাইল ডিজাইন অ্যান্ড কালার, আর এটা হচ্ছে ওয়ার্ডস অন অ্যাডভান্স টেক্সটাইল ডিজাইন। মানে প্রথম দিকে চ্যাপ্টারগুলো এটাতে আছে, আর শেষের দিকে যে কমপ্লেক্স চ্যাপ্টারগুলো আছে সেগুলো এটাতে আছে। তো এই 2টাতে মোটামুটি সব মানে পুরোটাই কভার করে সিলেবাসের, তবে এখানে ডিটেলস আছে একেবারে বিস্তারিত, এক একটা ডিজাইনের অনেকগুলো ছবি সহ, অনেকগুলো উদাহরণ সহ একদম বিস্তারিত আছে। যদি তোমার বোঝার দরকার হয় তখন তুমি সেখানে যেতে পারো। আর বেলাল স্যারের বইতে আমাদের পুরো সিলেবাসটা ফুল কভার করা আছে। তো তোমরা যদি বেলাল স্যারের বইটা ফলো করো তাহলে যথেষ্ট। আর কেউ যদি মনে করো যে না এটা আমি আর একটু ডিটেলসে দেখবো, তাহলে তোমরা এখানে সহযোগিতা নিতে পারো বা এখানে যেতে পারো। তো আশা করি ওইটুকু যেতে হবে না, যেহেতু আমরা আসি, আমরা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই আসি, সেগুলো আমরা এখানে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, তাহলে আমরা এই 3টা টার্ম শিখলাম, ফেব্রিক কি, স্ট্রাকচার কি, ডিজাইন কি। ফেব্রিকের ডেফিনেশন শিখলাম, পাশাপাশি ক্লাসিফিকেশন বললাম, স্ট্রাকচার তার ক্লাসিফিকেশন, ডিজাইন তার ক্লাসিফিকেশন, বুক রেফারেন্স দেওয়া হলো। এরপরে আসো আমরা এরপরের টপিকে যাই। এটা তো সুতার মতোই ফেব্রিকটা, এই ফেব্রিকটা এরকমই। এখন এটা হচ্ছে একটা দড়ি বা সুতা, ঠিক আছে। এটাকে আমরা ফেব্রিক বলি কেন? এটা ফেব্রিকের বৈশিষ্ট্যের সাথে যায়। ফেব্রিকের কিছু ড্রেপ থাকে, এটা ড্রেপ প্রপার্টি আছে, তার কিছু উইথ থাকে, অর্থাৎ তুমি যে লেস ইউজ করতেছো শুয়ের মধ্যে, এটাকে তুমি বলতেছো ধরো সুতা, তাই না? বা জাহাজকে বাঁধার জন্য আমরা যে মোটা সুতা ইউজ করতেছি সেটাকে আমরা রূপ বলতেছি বা কর্ডিয়ান বলতেছি, তাই না? কিন্তু সেটার মধ্যে যেগুলা 2টা না, এরকম 2-এর অধিককে যখন বেনি পাকানোর মতো টুইনিং করা হয় তখন সেটাকে আমরা স্পেশাল ফেব্রিক বলি, কারণ এটা আমাদের ফেব্রিকের বৈশিষ্ট্যের সাথে যায়। এর মধ্যে ভালো ড্রেপ আছে, ড্রেপ প্রপার্টি আছে, এটা দিয়ে কোনো কিছুকে বাঁধা যায় সহজে। এই জন্য এটাকে আমরা ফেব্রিকের ক্লাসিফিকেশনের মধ্যে ফেলি, ফেব্রিকই এটা।
তৈরি করার পরে হইতে পারে কালার করলা, তৈরি করার সময় হইতে পারে ইয়ার্নগুলো কালার করে নিলা, ফাইবারগুলো কালার করে নিলা, তাহলে ভিন্ন ভিন্ন ডিজাইন হবে। আচ্ছা, কাপড়ের ফেস ব্যাক, কোনটাকে ফেস সাইড বলে কোনটাকে ব্যাক সাইড বলে? একটা ফেব্রিকের দুইটা পাশ থাকে না, এটা যেটা কাপড় হয়, কাপড়ের এই পাশ আছে ওই পাশ আছে না, দুই পাশ আছে, তো কোন সাইডটাকে ফেস সাইড বলে আর কোন সাইডটাকে ব্যাক সাইড বলে? না, ওটা তো টেকনিক্যাল ফেস, টেকনিক্যাল ফেস, টেকনিক্যাল ব্যাক, কিন্তু এমনিতে গার্মেন্টসের ভাষায় ফেস কোনটা ব্যাক কোনটা? যেটা সামনে, সামনে মানে কোথায়? মানে আউটার সাইডে, মানে আমার কাপড়ের তো একটা অংশ ভিতরের সাইডে আছে আর একটা অংশ বাইরের সাইডে আছে, তো আউটার সাইডে যেটা আছে সেটা হচ্ছে ফেস সাইড, আর যেটা ভিতরে আছে সেটা ব্যাক সাইড। এখন যে পাশটা ভিতরে আছে সেই পাশটাকে বাইরের দিকে দেওয়া যেত না, তখন তো সেটা ফেস হয়ে যেত। এখন কিছু কাপড় থাকে যেগুলা ব্যালেন্স আইডেন্টিক্যাল থাকে, মানে ফেস সাইড এবং ব্যাক সাইড দেখতে একই রকম, এবং ফেস সাইড ব্যাক সাইডের সব বৈশিষ্ট্য একরকম, তখন সেই কাপড়কে আমরা বথ সাইড কাপড় বলি, যেগুলোকে আমি এদিকেও ফেস হিসেবে ইউজ করতে পারবো, ওই পাশটাকেও ফেস হিসেবে ইউজ করতে পারবো। কিন্তু কিছু প্রিন্ট করা কাপড় দেখবা, প্রিন্ট করলে ওই পাশে কিন্তু প্রিন্টের এফেক্টটা খুব বেশি ফুটে ওঠে না। এখানে যদি এটা তুমি প্রিন্ট করো, ব্লক বাটিক যে কোনো একটা বইতে প্রিন্ট করলাম, প্রিন্ট করলে কি ওই পাশে প্রিন্টের এফেক্টটা অত বেশি ফুটে উঠবে না, প্রিন্টটা তো এক পাশে ফুটে, তখন এটাই কিন্তু ফেস সাইড। তো আবার কিছু কাপড়ের ক্ষেত্রে দেখা গেছে তৈরি করার সময় আউটার সারফেসটা যেই পাশটা ফেস সাইড সেই পাশটাতেই ইফেক্ট দেওয়া হয়। মনে করো আমার এই পিস ফিনিশ করা হবে, তাহলে আমি পিস ফিনিশ তো দুই পাশে করবো না, কাপড়ের দুই সাইডে করবো না, আমি শুধু কাপড়ের একটা সাইডে করবো, যেই সাইডটা বাইরে থাকবে, যেটা ফেস সাইড, সেই সাইডে আমি ফিনিশিং করবো। কোনো একটা ট্রিটমেন্ট ইউজ করবো, কোনো একটা কেমিক্যাল দিয়ে ট্রিট করবো বা মেকানিক্যাল ট্রিট করবো, সেই ট্রিটমেন্টটা কোথায় ইউজ করবো? আমি কাপড়ের ফেস সাইডে, কারণ ফেসটা আমার কাজে লাগবে, পরবর্তীতে ফেস সাইডটাকে ইউজ করে আমি গার্মেন্টস বানাবো। তো সেজন্য কাপড়ের ফেস ব্যাক আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ তোমাকে একটা কাপড় দেওয়া হলো, সেটার কোনটা ফেস সাইড কোনটা ব্যাক সাইড সেটা তুমি কীভাবে বুঝবা? সেটা বোঝার কিছু টেকনিক আছে। কাপড়ের যেটা ফেস সাইড হবে সেটা কম্পারেটিভলি ব্যাক সাইডের চেয়ে বেশি লাস্টারাস হবে, কাপড়ের চাকচিক্যতা ফেস সাইডে ব্যাক সাইডের চেয়ে একটু বেশি হবে। আর যদি প্রিন্টেড করা থাকে তাহলে তো খুব সহজেই বুঝতে পারতেছি, যেদিকে প্রিন্ট করা আছে সেটা হচ্ছে ফেস সাইড। নর্মালি একটা কাপড়ের ফেস সাইডটা একটু স্মুথ হবে, ব্যাক সাইডের তুলনায় ফেস সাইডটা একটু স্মুথ হবে, লাস্টারাস হবে এবং দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এইগুলা দিয়ে মূলত আমরা কাপড়ের ফেস ব্যাককে আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে কাপড়ের কম্পারেটিভলি ব্যাক সাইডের চেয়ে ফেস সাইডটা কী হবে, স্মুথার হবে, লাস্টারাস হবে এবং একটু অ্যাস্থেটিক ইফেক্ট দিবে, মানে নান্দনিক হবে, দেখতে একটু ভালো লাগবে কম্পারেটিভলি ব্যাক সাইডের তুলনায়, হ্যান্ড ফিলটা ভালো আসবে যেহেতু সফট স্মুথ। এই জন্য ফেস সাইডকে ভেবে চিনা যায়। যদি প্রিন্ট করা থাকে তাহলে আমরা সহজেই চিনতে পারি। আর যদি মার্কিং করা থাকে, দেখা গেছে কাপড়ের রুলের মধ্যে মার্কিংই করা থাকে, FB মার্কিং করা থাকলে আমরা সেখান থেকে দেখে নিব যে কোনটা ফেস সাইড কোনটা ব্যাক সাইড। আর যদি গার্মেন্টস তৈরি হয়ে যায় তখন তো আর কোনো সমস্যা নাই, অবশ্যই ফেস সাইডটাকে বাইরে দেওয়া হয়েছে আর ব্যাক সাইডটাকে ভিতরে দেওয়া হয়েছে। এবার আসো ওয়ার্প ওয়েফট। একটা ওভেন ফেব্রিকের 2 সেট ইয়ার্ন থাকে, ওভেন ফেব্রিকের 2 সেট ইয়ার্ন থাকে। এক সেট ইয়ার্নকে বলা হয় ওয়ার্প ইয়ার্ন, আর এক সেট ইয়ার্নকে বলা হয় ওয়েফট ইয়ার্ন, এটা তো আমরা জানি। তো ওয়ার্প ইয়ার্ন আর এন্ডসের মধ্যে পার্থক্য কী? আর পিক্স। আচ্ছা, ওয়ার্পিয়ান কাকে বলবো, মানে কোন ইয়ার্নকে ওয়ার্পিয়ান বলবো? এটা যদি একটা কাপড় হয়, কাপড়ের সেলবেজ তো এটা, তাই না? কাপড়ের সেলবেজের সাথে যেই ইয়ার্নগুলো প্যারালালি আছে সেগুলো কি ইয়ার্ন? ওয়ার্প ইয়ার্ন। আর এই যে সেলবেজ আছে, সেলবেজের সাথে যেগুলো পারপেন্ডিকুলার আছে সেগুলো ওয়েফট ইয়ার্ন। তাহলে ওয়ার্প ইয়ার্ন কী থাকে? ওভেন ফেব্রিকের সেলবেজের সাথে প্যারালালি থাকে, আর ওয়েফট ইয়ার্ন থাকে ওভেন ফেব্রিকের সেলবেজের সাথে পারপেন্ডিকুলারলি বা লম্বভাবে। এন্ডস কাকে বলা হয়? এন্ডস
বুঝি নাই? এই পুরো সেটটাকে, একটা কাপড়ের মধ্যে যতগুলো ওয়ার্পিয়ান ইউজ করা হয় সবগুলোকে একসাথে বলা হয় ওয়ার্পিয়ান, মানে একটা সেট। আর এখানে যতগুলো ওয়েফটিয়ান আছে সবগুলো ইয়ার্নকে একটা সেট, ওই সেটটাকে বলা হয় ওয়েফটিয়ানের সেট। আর যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইয়ার্নের কথা হয় যে এটা কি, এটা কি, এটা কি, এটা একটা এন্ড, এটা একটা এন্ড, এটা একটা এন্ড, প্রত্যেকটা একটা একটা এন্ড, বলা না এন্ডস পার ইঞ্চ, মানে এন্ডসের সংখ্যা 1 ইঞ্চিতে। এরকম তো কখনো বলি না যে ওয়ার্প পার ইঞ্চ, এরকম কখনো বলতে শুনছো? সেমই তো, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা এন্ডস বলা হয়, আর সবগুলো ইয়ার্নকে একসাথে বলা হয় ওয়ার্পিয়ান। আর ওয়েফটিয়ান মানে সবগুলো ওয়েফটিয়ান একটা সেট, আর প্রত্যেকটাকে, এটা একটা পিক, এটা একটা পিক। এই কাপড় কীভাবে বোনা হয়, কাপড় উইভিং কীভাবে হয়, এটা কাপড়ে ওয়ার্পিয়ান আগে সাজানো থাকে বিমের মধ্যে, তারপরে একটা পিক যায়, আরেকটা পিক যায়, এভাবে করে তো কাপড়টা আস্তে আস্তে বুনতে থাকে, পিকিং হয় না? পিক একটা 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 পিক যেতে থাকে, তো একটা পিক, দুইটা পিক, তিনটা পিক, এভাবে করে পিক আস্তে আস্তে বাড়তে থাকে। তো এই যে পিকের সংখ্যা বাড়লো মানে হচ্ছে আস্তে আস্তে ইয়ার্নটা, কাপড়টা ফর্ম হতে থাকে। সেই জন্য প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা পিক বলা হয়। যখন আমরা বলি ওয়েফট পার ইঞ্চ তো বলি না, কি বলি? পিক্স পার ইঞ্চ, মানে 1 ইঞ্চিতে পিক্সের সংখ্যা। তো ওয়েফটের প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা পিক বলা হয়, আর ওয়ার্পের প্রত্যেকটা ইয়ার্নকে এক একটা এন্ডস বলা হয়, বা এন্ড বলা হয়। এন্ড যখন একাধিক হয় তখন এন্ডস আসে। ওয়েফটের প্রত্যেকটা ইয়ার্ন এক একটা পিক, আর ওয়ার্পের প্রত্যেকটা ইয়ার্ন এক একটা এন্ড। যখন প্রতি ইঞ্চিতে বলা হয় তখন এন্ডস পার ইঞ্চ, যখন প্রতি ইঞ্চিতে বলা হয় বা প্রতি সেন্টিমিটার তখন পিক্স পার ইঞ্চ বা পিক্স পার সেন্টিমিটার, এরকম। আচ্ছা, এখন ফেস ব্রেক তো আমরা আইডেন্টিফাই করতে পারবো, যেটা আমরা বললাম যে কীভাবে 4টা জিনিস দেখবো, লাস্টারাস দেখবো, স্মুথনেস দেখবো, প্রিন্ট করা আছে কিনা সেটা দেখবো, হ্যান্ডফিলটা দেখবো, স্মুথনেস দেখবো। এখন ওয়ার্প ওয়েফট কীভাবে আইডেন্টিফাই করবো? কাপড়ের ওয়ার্পিয়ান এবং ওয়েফটিয়ান, মনে করো তুমি নর্মালি আমার এই শার্টটা থেকে যদি একটা টুকরা দেওয়া হয় ছোট, তখন তো তুমি বুঝতেছো না যে এটা কোনটা কোন সাইড, কাপড়ের কোন দিকটা ওয়ার্পের দিক, কোন দিকটা ওয়েফটের দিক বোঝা যাবে? তো এই কাপড় থেকে যদি আমি এরকম একটা টুকরা তোমাকে কেটে দিই, তখন তো তুমি বলবা এগুলো ওয়ার্পিয়ান, যেহেতু লম্বা আছে বড়। এই কাপড় থেকে আমি এইভাবে একটা টুকরা কেটে দিলাম এই আকৃতিতে, তখন তো তুমি বলবা যে এগুলো ওয়ার্পিয়ান, এরকম বলা যাবে না। এই কাপড়ের মধ্যে যারা ওয়ার্পিয়ান তারা যেখানে নিয়ে যাও সেখানেও তারা ওয়ার্পিয়ানই। কাপড় একটা টুকরা নিয়ে গিয়ে সেখানে আমি যেখানেই বসাবো সেখানে তারা ওয়ার্পিয়ানই থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু এগুলো ওয়ার্পিয়ান, তাই না? ছোট, আর এগুলো হচ্ছে ওয়েফটিয়ান, বড়। তো এখন এরকম একটা ফেব্রিকের ছোট টুকরা থেকে যদি আমাকে কাপড়ের মাঝখান থেকে একটা টুকরা কেটে দেয়, তখন আমি কিভাবে বুঝতে পারবো যে কোনটা ওয়ার্পিয়ান কোনটা ওয়েফটিয়ান? সেই টেকনিক কি থাকে? ইয়ার্নটা কি থাকলে? মানে এরকম উইভিনেস, তো এরকম উইভিনেস কি ওয়ার্পিয়ানে থাকে না? হ্যাঁ, ওয়েফটিয়ানে ক্রিম্পের পরিমাণটা বেশি হয়, ওয়ার্পিয়ানে ক্রিম্পের পরিমাণটা কম হয়। এটা একটা পদ্ধতি, তাহলে এটা লিখো। আর কি তোমরা যা বলবা তা লিখবো, যে কটা বাকি থাকে সেগুলো আমি যোগ করে দিব। হ্যাঁ, যদি কাপড়টা একটা কমার্শিয়াল ফেব্রিক হয় যার ফিচার আমার জানা আছে, যেমন পপলিন একটা কাপড় যে কাপড়ে ওয়েফটের দিকে রিপ ডিজাইন করা থাকে। যেমন ডেনিম একটা কাপড়, ডেনিম কাপড়ে ওয়ার্পিয়ানগুলো কালার করা থাকে, ওয়েফটেনগুলো সাদা থাকে। তো এরকম কাপড়টা যদি আমি নামটা আগে জেনে যাই যে কাপড়টা হচ্ছে ডেনিম, কাপড়টা হচ্ছে পপলিন, কাপড়টা হচ্ছে সাপোজ ধরো অক্সফোর্ড, আমি জেনে গেলাম আগে, তখন ওই কাপড়ের ফিচার আমরা জানি। যেহেতু ডেনিম কাপড়ের ফিচার আমরা জানি, তখন আমরা বুঝতে পারবো যে কোনটা ওয়ার্প কোনটা ওয়েফ, যদি কাপড়ের নামটা বলে দেয় আমাকে। তাহলে আমরা এটা একটা লিখতেছি, কি বললাম? বাই নোয়িং ধরো কমার্শিয়াল নেম অ্যান্ড ফিচার।
কমার্শিয়াল নেম অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, তার কমার্শিয়াল নেম বা ক্যারেক্টারিস্টিক্স জানলে কিন্তু পারবো। বুঝলাম না? ডেনিম বলে দিল তোমাকে, কাপড় দিলাম, কাপড়ের নাম হচ্ছে ডেনিম কাপড় এটা, তখন তুমি দেখবা কোন দিকে ইন্ডিগো বা ব্ল্যাক আছে সেদিকে সেগুলো ওয়ার্প, আর যেগুলো সাদা আছে সেগুলো ওয়েফট। ধরো একটা কাপড় দিয়ে বললাম এটা পপলিন কাপড়, তো তখন তুমি দেখবা যে কোন দিকে ওয়েফটের দিকে রিপ করা আছে সেগুলো ওয়েফট, আর যেগুলো রিপ করা নাই সেগুলো ওয়ার্প। আবার ধরো দিলাম আমি তোমাকে অক্সফোর্ডে প্লাই ইয়ার্ন ইউজ করা হয় ওয়ার্পে, তো তুমি দেখলা কোন দিকে দুইটা সুতা ইউজ করা হয়েছে আর কোন দিকে সিঙ্গেল ইয়ার্ন ইউজ করা আছে। আবার ধরো মনে করো আমি বাস্কেট উইভ একটা দিলাম, হ্যাঁ তুমি দেখলা তখন বাস্কেট উইভ, এটা তো পরে আসবে উইভ। তো সেরকম আমরা কমার্শিয়াল নেমটা জানতে পারি। আর কি, হ্যাঁ স্পেশাল বা ফ্যান্সি ইয়ার্নগুলো ওয়েফটে ইউজ করা হয়। যদি কাপড়ের মধ্যে দেখো যে কিছু মোটা মোটা সুতা আছে, কিছু ফ্যান্সি সুতা আছে, কিছু ডেকোরেটিভ সুতা আছে, যে কোনো দিকে থাকতে পারে, তবে নর্মালি এই ফ্যান্সি ইয়ার্নগুলো উইভিংয়ে ওয়েফট ইয়ার্নে ইউজ করা হয়। কিভাবে? তুমি যে ওই যে শাডল ইউজ করতেছো না, শাডল তো চেঞ্জ হয় একটা পরে একটা, ওই যেই শাডলের সহজ এটা, তুমি শাডলের মধ্যে একটা শাডল রাখলা ফ্যান্সি সুতা দিয়ে, তো তখন ওই জায়গাটা শুধু ফ্যান্সি করে দিলা, ওই শাডলটা দিয়ে শুধু ফ্যান্সি ইয়ার্ন তৈরি হবে, ফ্যান্সি ইয়ার্ন দিয়ে কাপড় তৈরি হবে। সেজন্য নর্মালি ফ্যান্সি ইয়ার্নগুলোকে ইউজ করা হয় সাধারণত ওয়েফটের দিকে। তো যদি ফ্যান্সি ইয়ার্ন থাকে তাহলে আমি বুঝবো যে যেদিকে আছে সেটা হচ্ছে কি ইয়ার্ন, ওয়েফট ইয়ার্ন, আর যেদিকে নাই সেটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন। আর কি, হ্যাঁ স্ট্রাইপ চেক, স্ট্রাইপের ক্ষেত্রে পারবো। কালার না, ফ্যান্সি ইয়ার্ন বলতে ডেকোরেটিভ ইয়ার্ন, মোটা ইয়ার্ন, একটু কুচকানো ইয়ার্ন করা হয় না নর্মালি করা হয় না, করা যাবে কিন্তু নর্মালি করা হয় না, একটু ডিফিকাল্ট। ওয়ার্পিং করার সময় মাঝখানে সুতা দিলে সেই সুতাগুলো তো কুচকে আছে, তো সেই সুতার লেন্থ আর নর্মাল ওয়ার্পিংয়ের লেন্থের পার্থক্য আছে না, তো এটাকে তুমি মেনটেন করবে কীভাবে? সবগুলো তো এক বিম থেকেই ছাড়বে, মনে করো ফ্যান্সি ইয়ার্নটা একটু কম আসবে না, কুচকে আছে তো, আর নর্মালি ইয়ার্নগুলো তো বড়, তো তুমি একই বিম থেকে যখন সুতা ছাড়বা একটাকে কম একটাকে বেশি তো ছাড়তে পারবে না, ডিফিকাল্ট হবে না? সবগুলো এক বিম থেকেই তো খুলবে, উইভার্স বিম থেকে, তো ওয়ার্পিয়ান সবগুলো খোলার সাথে সাথে সে তো একই রেটে খুলতে পারবে না, সে তো হয় একটু বড় বা ছোট আছে নর্মালি। স্ট্রাইপ থাকলে, কাপড়ের স্ট্রাইপ থাকলে কি হয়, কোন দিকে স্ট্রাইপ হয়? উইভিংয়ে ওয়ার্প বরাবর, ওয়ার্পিয়ানগুলো কালার করা থাকে, ওয়েফটিয়ানগুলো কালার করা থাকে না, মানে ওয়ার্পে স্ট্রাইপ হয় আর কি, ওয়ার্প ডিরেকশনে স্ট্রাইপ হয়। আর কি, হ্যাঁ এটাও একটা ওয়ে। কাপড় ফিনিশিং করার আগে বা ওয়াশ করার আগে যদি কাপড় দেখি যে একটা সুতার মধ্যে মানে মার আছে, সাইজ ম্যাটেরিয়াল আছে, আর এটাতে নাই, তাহলে বুঝবো যে ওয়ার্পিয়ানটা হচ্ছে সাইজিং করা আর ওয়েফটিয়ানটা সাইজিং করা নাই। আর কি, যাবে মার দেওয়া সুতা শক্ত হয়, ভাঙ্গা ব্রিটল হয়, একটু ভঙ্গুর হয়, আর মার ছাড়াটা সফট হয়, সহজে বাঁকানো যায়। গামছা দেখবা নর্মাল যখন গামছাটা থাকে সেটা কত সফট হার্শ থাকে না, মার দেওয়া কাপড় যেরকম হার্শ থাকে এটা। আর কি, সেলভেজ থেকে পারবো আমরা। সেলভেজ যদি থাকে, কাপড়টা একদম মাঝখান থেকে দিল না তোমাকে, কাপড়টা দিয়েছে সাইড থেকে কেটে, মনে করো এখান থেকে কেটে দিল, তখন পারবো না, তখন তো দেখবো এটা সেলভেজ। সেলভেজ চিনা যায়, সেলভেজের ধরন আছে আমাদের উইভিংয়ে, 4-5 রকমের সেলভেজই হয়, এর বাইরে হয় না। যেমন শাটল লুমে হয় হচ্ছে বাউন্ডেড সেলভেজ, ওই যে গামছা লুঙ্গি শাড়িতে যেটা আছে
সে হচ্ছে বাউন্ডেড সেলভেজ, মানে বথ এন্ড বাউন্ডেড সেলভেজ। তারপর মডার্ন লুমগুলোতে হয় হচ্ছে টাকড ইন সেলভেজ, মানে সুতাগুলো একটু বেরো থাকে সেগুলোকে আবার ভিতরে প্রবেশ করিয়ে দেয়, টাকড ইন। বা ল্যানো সেলভেজ হয়, মাঝখানে পারফোরেটেড সেলভেজ তৈরি করে, এই সেলভেজগুলো হয়ে থাকে। টাকড ইন সেলভেজ, ল্যানো সেলভেজ, ফিউজড সেলভেজ হয়। ধরো পলিস্টার ইয়ার্ন হলে তখন একটা হটেড প্লেট থাকে, যে প্লেটটা প্রান্তগুলোকে গলিয়ে দেয়, গলিয়ে দিলে এটা আস্তে করে গলে কাপড়ের সাইডে বসে যায়। তো এই 3-4 রকমের সেলভেজই হয়, ফিউজ সেলভেজ, ল্যানো সেলভেজ, টাকড ইন সেলভেজ, বাউন্ডেড সেলভেজ। তো তুমি যেটাই হোক না কেন সেলভেজ দেখলেই চিনবা, যে কোনো কাপড়ের সেলভেজ দেখলেই চিনবা কাপড়ের এটা সেলভেজ। সেলভেজটা নর্মাল কাপড়ের মতো হবে না, হয় কাটা থাকবে, অথবা বাউন্ড করা থাকবে, অথবা টাকড ইন করা থাকবে, অথবা ল্যানো থাকবে, অথবা ফিউজ করা থাকবে, যে কোনো একটা ফর্ম থাকবে যেটা কিনা নর্মাল কাপড়ের মতো না, কাপড় থেকে ভিন্ন। যদি সেলভেজ দেখো তাহলে তো বুঝতেই পারতেছো সেলভেজের সাথে যা পারপেন্ডিকুলারলি আছে তা হচ্ছে কি ওয়েফট, আর সেলভেজের সাথে যা প্যারালাল আছে তা হচ্ছে কি ওয়ার্প। আর কি বলো, অনেক বলে ফেলছো তো তোমরা, 6টা বলে ফেলছো। আর কি স্ট্রেংথ কার বেশি হবে? স্ট্রেংথ স্ট্রেংথ সুতাটাকে ধরে একটু টেনে ছিঁড়ে দেখবো যে ছিঁড়তে কোনটা শক্তি বেশি লাগে, কোনটা শক্তি বেশি লাগবে? ওয়ারপিয়ান। ওয়ারপিয়ানকে একটু স্ট্রং করা হয়। ওয়ারপিয়ানে শক্তি বাড়াইতে গেলে টুইস্ট বেশি দিতে হবে না? টুইস্ট বেশি থাকবে, এজন্য সুতাটা একটু নর্মালি কোর্স হবে না, ফাইন হবে, মানে চিকুন হবে, মানে স্মলার হবে, টুইস্ট বেশি থাকবে, স্ট্রেট থাকবে, কম্পারেটিভলি স্ট্রেট থাকবে। স্ট্রেট মানে হচ্ছে যে ক্রিমটার কথা তো বলেই ফেললাম, যে ক্রিম কম হবে আর কি। ওয়ারপিয়ানটা নর্মালি ফাইনার হবে, ওয়ারপিয়ানটা চিকুন হবে, টুইস্ট বেশি থাকবে এবং কম্পারেটিভলি স্ট্রেট হবে ওয়েফট ইয়ারের তুলনায়। আর কি এগুলো পয়েন্ট লিখলে হবে না, পয়েন্ট তো আমরা আলোচনা করার জন্য বলছি, খুব সংক্ষেপে 2-1 লাইনে লিখতে হবে। যেমন লাস্টে হচ্ছে লোয়ার ইলংগেশন অফ ফেব্রিক ইন ওয়েভ ডিরেকশন, অর্থাৎ কাপড়ের ওয়েভ ডিরেকশনে কাপড়টাকে তুমি টানো ওয়েফটের দিকে একটু কম বৃদ্ধি পাবে, ঠিক আছে? ওয়ার্পের দিকে একটু বেশি অ্যাকশন করবে আর কি। সরি আমরা তো ভুল বলতেছি। অর্থাৎ ওয়ার্পের দিকে যেহেতু ক্রিম কম কারণে কাপড়টা বৃদ্ধি পাবে কম, আর ওয়েফটে যেহেতু ক্রিম বেশি কাপড়টা বৃদ্ধি পাবেও বেশি। মানে কাপড়টাকে ওয়ার্পের দিকে টানতে গেলে কম বৃদ্ধি পাবে, এক্সটেনশন হবে কম, আর ওয়েফটের দিকেও এক্সটেনশন হবে কি বেশি। কেন? ওই ওয়েফটে ক্রিম বেশি হয়। ওয়েফটে ক্রিম কেন বেশি হয়? না না, উইভিনেস তো বেশিটা কেন হয় মানে সাইজ ম্যাটেরিয়াল ইউজ যদি করতামও তাও কি কম হতো না? ধরো ওয়েফটেও আমি সাইজ ম্যাটেরিয়াল ইউজ করলাম, তখনও কি তাহলে কি কম হতো না? মানে তখন কি সমান হতো? ওয়ার্পে ওয়েফটে দুইটাতেই সাইজ ম্যাটেরিয়াল ইউজ করলাম এবং দুটা একই শক্তিশালী ইয়ার্ন ইউজ করলাম, দুটা একই স্ট্রেংথের ইয়ার্ন ইউজ করলাম, সাইজ ম্যাটেরিয়াল ইউজ করেই করলাম, তখন কি ওয়েফটে ক্রিম ওয়ার্পের চেয়ে কম হতো কিনা বা সমান হতো কিনা? বেশি হতো। কেন? ইন্টারলেসমেন্ট তো ওয়েফটেও হচ্ছে, ওয়ারপিয়ান ওয়েফটিয়ানের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে, ওয়েফটিয়ান তো ওয়ারপিয়ানের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে। কথা তো দুইভাবে বলা যাচ্ছে, এর কথা বললে এ তো এই দুইটার সাথে ইন্টারলেসমেন্ট করতেছে,
এও তো ওয়েফটের সাথে ওয়ারপেনের সাথে ইন্টারলেসমেন্ট করতেছে না। কারণটা কি? আসল কারণটা কি? এবং এটা সব সময় হয়, সারা জীবন মানে সারা জনম ধরে এই কাজটা হয়ে আসছে যে ওয়েফটিয়ানের উপর ক্রিম বেশি আসছে। কেন? এটা ম্যানুফ্যাকচারিং টেকনিকের জন্য। ম্যানুফ্যাকচারিং টেকনিকটা হচ্ছে উইভিং টেকনিক। এখন উইভিংয়ে তুমি কি করতেছো? ওয়ারপিয়ান সবগুলোকে রাখতেছো হচ্ছে প্যারালালি, মানে ওয়ারপিয়ান সবাই একসাথে উঠবে, একসাথে নামবে। ধরো এখানে 6000 সুতা আছে, 6000 সুতার মধ্যে 2000 সুতা উঠতেছে একসাথে, 2000 সুতা নামতেছে একসাথে। আর ও কোথায়? ও একলা, ও আসছে, এদের মাঝখানে আসছে। তো মাঝখানে এরা যখন আবার উল্টা হয়, যখন চাপটা দেয়, ধরো এই চারটা উঠলো, আবার যখন এই দুটো নিচে নামে ওই দুটো উপরে ওঠে, তখন কি ওই সুতাটা এদেরকে বাঁকায় দেয় নাকি এ ওদেরকে বাঁকিয়ে দেয়? মানে কার পাওয়ারটা বেশি থাকবে এখানে? ওরা সবাই মিলে ওকে বেশি বাঁকাবে। ইন্টারলেসমেন্টটা করার সময় নর্মালি ওরা ওকে স্পেস দিবে না, সবাই মিলে একসাথে ওই ইয়ার্নটার উপর স্ট্রেস বেশি ফেলবে। তখন ইন্টারলেসমেন্ট তো হবে, আর ইন্টারলেসমেন্ট হতে গিয়ে কাউকে তো একটু জায়গা বেশি দিতে হবে। তখন ওয়েফটিয়ানটা সিঙ্গেল হওয়ার কারণে মূলত সে বেশি বেঁকে যায়, আর ওরা সবাই একসাথে থাকে, সবাই মোটামুটি স্ট্রেট থাকে। এই জন্য নর্মালি দেখবা যে ওয়েফটিয়ানের ক্রিম্প হয় প্রায় 5 to 7%, বাট ওয়ারপিয়ানের ক্রিম কিন্তু হয় হচ্ছে 2%, 3%, এরকম 3, 3.5 বা 4, এর বেশি না। দেখো গ্রেইন, এই শব্দটা কি আগে শুনছো কখনো? গ্রেইন, এক পাউন্ড সমান 7000 গ্রেন। এই গ্রেন হচ্ছে ওয়েট মেজারমেন্টের একটা ইউনিট, মানে ছোট আর কি। গ্রেন মানে শস্য দানা, খুব ছোট। 7000 গ্রেনে হয় 1 পাউন্ড। এখন এখানে সেই গ্রেন নিয়ে কথা হচ্ছে না, এটা আরেকটা গ্রেন। এটা হচ্ছে গ্রেন বোঝায় হচ্ছে কাপড়ের ওরিয়েন্টেশনকে। অর্থাৎ একটা ওভেন কাপড়, মনে করো এইটা একটা ওভেন কাপড়, এটাও একটা ওভেন কাপড়। এখন এইখানে ওয়ারপিয়ানগুলো এরকম আছে, ওয়েফটিয়ানগুলো এভাবে আছে, আর এই কাপড়টাতে ওয়ারপিয়ানগুলো এভাবে চলে গেছে। এই কাপড়টাতে কোনো প্রবলেম হবে কিনা? দ্বিতীয় কাপড়টা ইউজ করতে কোনো প্রবলেম হবে? প্রবলেম হবে, কারণ মনে করো এই 3টা সুতা আছে কালো এখানে, আবার এইগুলো আছে মনে করো লাল, এরপর আছে সাদা, এরকম। আমার এটা কথা চিন্তা করো, এখানে যে আমি সেলাইটা দিয়েছে, সেই সেলাইটা মনে করো সোজা সেলাই হবে। তো সোজা সেলাই হলে সেটা তো একটা লাইন বরাবর আসবে, রেড বরাবর আসবে। বাট এই কাপড়ের ক্ষেত্রে কি এটা হবে? এই যে এখানে রেড, এটা শেষ, এটা আবার মনে করো হোয়াইট। তো তখন তুমি যদি কাপড়টাকে প্যাটার্নিং করো, ওই যে গার্মেন্টসে নিয়ে গিয়ে মার্কারে প্যাটার্ন করো, তো প্যাটার্ন করতে গিয়ে একটা রেক্টেঙ্গুলার সাইজের প্যাটার্ন করবা, তো সেটা তো আমার কাপড়ের ওয়েফটের সাথে মিলে যেতে হবে। সেলাইটা এই বরাবর হবে, তো এই বরাবর সেলাই হলে এই সেলাইটা কি ভালো দেখা যাবে? এই কাপড় কেউ কিনতে চাইবে না। নর্মালি কি তোমার এই যে ধরো এই যে পকেটটা সেলানোর সময় এইগুলোর সাথে মিলাইতে হয়, জ্যাকের সাথে মিলাইতে হয়, না মিলাইলে কি এটা খারাপ দেখা যায় না? তো ঠিক একইভাবে একটা যখন রেগুলার প্যাটার্ন হবে, সেই প্যাটার্নের মধ্যে যখন সুইংটা হবে, সেই সুইংটা মিলে যেতে হবে। তো এই জন্য কাপড়ের গ্রেইনটা ধরে রাখাটা অনেক ইম্পর্ট্যান্ট। যখন কাপড়ে এক্সিসের সাথে ওয়ারপিয়ানগুলো প্যারালাল থাকে, ওয়েফটিয়ানগুলো পারফেক্টলি পারপেন্ডিকুলার থাকে, তখন সেটাকে বলা হয় অন গ্রেইন ফেব্রিক। আর যদি এটা নষ্ট হয়ে যায়, তখন সেটাকে বলা হয় অফ গ্রেইন। মানে কাপড়টা তার গ্রেইনকে ধরে রাখতে পারেনি। মানে গ্রেইন মানে হচ্ছে লাইন, এটা হচ্ছে গ্রেইন লাইন। কাপড়ের এক্সিস বরাবর একটা লাইন টানলে সেই লাইনটাকে বলা হয় গ্রেইন লাইন। এটা খুব বেশি শুনবা গার্মেন্টসে গেলে, মার্চেন্ডাইজিংয়ে চাকরি করতে গেলে বা গার্মেন্টসের কোয়ালিটিতে গেলে এই কথাটা খুব শুনবা যে গ্রেইন লাইন। গ্রেইন লাইন মানে হচ্ছে কাপড়ের এক্সিস বরাবর একটা লাইন টানলে সেটাকে বলা হয় গ্রেইন লাইন। কাপড়ের ওয়ারপিয়ানগুলো যদি গ্রেইন লাইনের সাথে প্যারালাল থাকে, ওয়েফটগুলো যদি পারপেন্ডিকুলার থাকে পারফেক্টলি, তখন সেই কাপড়টাকে বলা হয় অন গ্রেইন। আর এটাকে বলা হয় কি? অফ গ্রেইন।
তার মানে কি গ্রেইন নষ্ট হয়ে যাওয়া, গ্রেইন লাইন ঠিক না থাকা। এখন এই অফ গ্রেনটা আবার দুই ধরনের হয়। অফ গ্রেনের আবার দুইটা প্যাটার্ন হয়, একটা হচ্ছে ব আর একটা হচ্ছে স্কিউ। বটা কীরকম? বটা হচ্ছে এটা হচ্ছে ব, আর স্কিউটা হচ্ছে এরকম। এই অফ গ্রেনের ক্ষেত্রে এই দুটো সমস্যা হয় নর্মালি, ব হতে পারে অথবা স্কিউ হতে পারে। কাপড়ের এক্সিসের সাথে ওয়েফটিয়ানগুলা পারপেন্ডিকুলার থাকার কথা ছিল, এখানে কি পারপেন্ডিকুলার আছে? না, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে না, এটাকে বলা হয় স্কিউ। স্কিউ হয়ে গেছে, একটু স্কিউ মানে বেঁকে গেছে, মানে ডিফ্লেক্ট হয়ে গেছে একটু। আর এটা হচ্ছে ব, এটা হয় নর্মালি হচ্ছে রোলারের জন্য। ধরো একটা রোলার আছে এখানে, সেই রোলার মধ্যে তুমি কাপড়কে জড়াইলা, হ্যাঁ কাপড়কে জড়ানোর সময় নর্মালি তুমি চিন্তা করো একটা বড় রোলারের মধ্যে যদি কোনো কিছুকে জড়াও, টেনশনটা কোথায় বেশি পড়ে? একটা এরকম বড় রোলার আছে, এই রোলারের মধ্যে আমি কাপড়কে পেঁচাচ্ছি, কাপড়টা কোন জায়গায় টান অবস্থায় থাকে? সাইডে না মাঝখানে? মাঝখানটা অনেক টান অবস্থায় থাকে না, সাইডগুলো অনেক লুজ হয়ে থাকে না? তো এই জন্য টেনশন ভেরিয়েশনের জন্য এইখানে বেশি পেঁচাবে, এখানে একটু কম পেঁচাবে না সাইডে। এটা সমস্যা হয় কি না? বোঝা যায় না বিষয়টা? মানে এটা বড় রোলারের মধ্যে তুমি মনে করো একটা কাপড়কে জড়াচ্ছ, পেঁচিয়ে আস্তে আস্তে রোলারের মধ্যে রাখতেছো, তো রাখতে রাখতে কী হয় দেখবা যে কাপড়টা টান অবস্থায় মাঝখানে থাকে, কিন্তু সাইডে কি অত টান থাকে? আজকে বাসায় গিয়ে একটা এরকম রোলারের মধ্যে এরকম একটা মার্কারের মধ্যে তুমি পেঁচাই দেখো, এই মার্কারের মধ্যে যদি তুমি কাপড় পেঁচাও অনেকক্ষণ, দেখবো যে মাঝখানটা খুব টান অবস্থায় আছে, মাঝখানে খুব টাইট, বাট সাইডে কাপড়টা অত টাইট অবস্থায় জড়ায় না, এই সাইডেও না ওই সাইডেও না। তো এই জন্য টেনশনে ভেরিয়েশন হয়, টেনশনের ভেরিয়েশনের কারণে মূলত এই বো এফেক্টটা আসে কাপড়ে নর্মালি। আর স্কিউ হয় হচ্ছে অন্য একটা কারণে। স্কিউ হয় হচ্ছে ওই যে আমাদের লুমে যে ফ্রন্ট রেস্ট আর ব্যাক রেস্ট থাকে, এদের হাইটের পার্থক্যের কারণে। এবং টুইল ডিজাইন যখন আমরা ইউজ করি, ওই যে আমরা 3টা চ্যাপ্টারের কথা বললাম না, প্লেন, টুইল, শার্টিন। টুইল ডিজাইন মানেই হচ্ছে সুতাগুলো এরকমটা ডায়াগোনাল লাইন তৈরি করে। ওই টুইল ডিজাইন করতে গেলে তখন দেখা গেছে কাপড়গুলা এক্সিস থেকে, মানে সুতাগুলা ওয়েফটিয়ানগুলো এক্সিস থেকে একটু ডিফ্লেক্ট হওয়ার টেন্ডেন্সি থাকে, তখন এই স্কিউ এফেক্টটা আসার পসিবিলিটি তৈরি হয়। এগুলো হচ্ছে প্রবলেম। এই স্কিউ হওয়া বা ব হওয়া এটা হচ্ছে কি প্রবলেম, এবং এগুলো হচ্ছে অফ গ্রেইন, মানে কাপড়ের গ্রেইন লাইন ঠিক না থাকা, এটা একটা সমস্যা। আর যদি ঠিক থাকে সেটাকে আমরা কি বলি? অন গ্রেইন। টেক্সচার, টেক্সচার কি? হ্যাঁ, এপিয়ারেন্সটা মানে কাপড়ের যে সারফেস আছে, হ্যাঁ সারফেসটাকে যদি তুমি সামহাও মডিফাই করো, কোনোভাবে সারফেসটাকে মডিফাই করলো, মডিফাই করে ধরো একটু ক্রিম্পি ভাব নিয়ে আসলা, অথবা সারফেসটাকে রুক্ষ ভাব নিয়ে আসলা, বা সারফেসটাতে একটা লুপ নিয়ে আসলা, এরকম ইয়ার্নকে বিভিন্নভাবে মডিফাই করে টেক্সচারাইজিং করে ফেব্রিকের সারফেসটাকে যদি বিভিন্নভাবে চেঞ্জ করা যায়, সারফেসের মধ্যে বিভিন্ন রকম ইফেক্ট নিয়ে আসা যায়, সেটাকে বলা হয় টেক্সচারাইজেশন বা টেক্সচারিং। যেমন একটা ইয়ার্নকে যদি আমি এরকম করি, সেই ইয়ার্নটা কাপড়ের মধ্যে যদি নিয়ে আসা যায়, কাপড়টা কি এরকম স্মুথ থাকবে? কাপড়ের মধ্যেও তো পৃষ্ঠে এরকম একটা ইফেক্ট আসবে। বা একটা ইয়ার্নকে আমি এরকম এভাবে বানাইলাম, এগুলোকে বলা হয় টেক্সচারাইজিং ইয়ার্ন, মানে ইয়ার্নকে কোনোভাবে লুপ তৈরি করা হলো, এরকম বাঁকানো হলো, বা ইয়ার্নের মধ্যে কোনো একটা ইফেক্ট দেওয়া হলো এরকম। তো ইয়ার্নগুলোকে বিভিন্ন শেপে চেঞ্জ করাকে বলা হয় টেক্সচারাইজিং। এই টেক্সচারাইজিং করা ইয়ার্ন দিয়ে যখন ফেব্রিকের সারফেসটাকে একটা ভিন্ন এপিয়ারেন্স দেওয়া হয়, সারফেসটাকে যখন চেঞ্জ করা হয়, সারফেসটাকে রেগুলার সারফেস থেকে যখন ডিফারেন্ট করা হয়, সারফেসের মধ্যে যখন মডিফাই করে কোনো একটা ইফেক্ট নিয়ে আসা হয়, তখন সেটাকে বলা হয় টেক্সচারাইজেশন বা টেক্সচারিং বা টেক্সচার, মানে সারফেস টেক্সচার, ফেব্রিক সারফেস টেক্সচার। তো ফেব্রিক সারফেসের টেক্সচার আনতে হয় হচ্ছে উইভিংয়ের মাধ্যমে, অথবা ইয়ার্নকে মডিফাই করে। মডিফাইড ইয়ার্ন ইউজ করলেও হবে, অথবা আমরা উইভিং কিছু টেকনিক দেখব, যে টেকনিকের কারণেই সারফেসটা কী হবে? টেক্সচারাইজিং হবে বা টেক্সচার ইফেক্ট আসবে।
সেট, যারা ফেব্রিকের স্টুডেন্ট তাদেরকে তো অবশ্যই জানতে হবে, এটা সবসময় মনেও রাখতে হবে। সেট, সেট মানে হচ্ছে ইপিআই পিপিআই, অর্থাৎ থ্রেড ডেন্সিটিকে আমাদের ইউকের যে বইগুলো আছে, ইউকে মানে ম্যানচেস্টার কেন্দ্রিক যে বইগুলো আছে সেখানে এদেরকে সেট বলা হয়। সেট, SETT, সেট। সেট মানে হচ্ছে ইপিআই এবং পিপিআই এর সমন্বয়। ইপিআই এবং পিপিআইকে কি বলা হয়? সেট বলা হয়। হ্যাঁ, যোগফল না, একসাথে লিখলে, মনে করো তুমি লিখলা 90 × 86, তার মানে ইপিআই 90, পিপিআই হচ্ছে 86, এটা হচ্ছে একটা সেট। এই একসাথে দুটাকে লেখাকে বলা হয় সেট। মানে ইপিআইকে এবং পিপিআইকে একসাথে লিখলে সেটাকে সেট বলে। মানে থ্রেড ডেন্সিটি দুইটাকে, ওয়ার্পেরটা এবং ওয়েফটেরটা একসাথে লেখা হচ্ছে সেট। সেট কথাটা হচ্ছে সেটিংয়ের সংক্ষিপ্ত রূপ। সেট মানে কিন্তু এটা নতুন টার্ম না, এটা সেটিং করা হয়, মানে লুমের মধ্যে ইপিআই এবং পিপিআই সেটিং করা হয়। তো সেটিং করাটাকে সংক্ষেপে বলা হয় সেট করা, SETT, সেট। ওই সেটিং থেকে সেট আসছে। আর এই সেট মানে হচ্ছে ইপিআই এবং পিপিআই এর সমন্বয়। তো ইপিআই পিপিআই এর সমন্বয় আলাদা আলাদা এদেরকে বলা হয় থ্রেড ডেন্সিটি। থ্রেড ডেন্সিটি মানে হচ্ছে, মনে করো এন্ডস পার ইঞ্চ, এটা কি থ্রেড ডেন্সিটি? ওয়ার্প ইয়ার্নের থ্রেড ডেন্সিটি, মানে 1 ইঞ্চিতে কয়টা ওয়ার্পের থ্রেড আছে, 1 ইঞ্চিতে কাপড়ে ওয়ার্পের ইয়ার্ন কয়টা আছে, সেটা হচ্ছে কি ইপিআই। আর পিপিআইটা কি? পিক্স পার ইঞ্চ, কাপড়ের 1 ইঞ্চিতে কয়টা পিক আছে। তো এটাও থ্রেড ডেন্সিটি, এটাও কি থ্রেড ডেন্সিটি। এটা হচ্ছে ওয়ার্পের থ্রেড ডেন্সিটি, আর এটা হচ্ছে কি ওয়েফটের থ্রেড ডেন্সিটি। আর এই দুইটাকে একসাথে লেখাকে বলা হয় কি সেট। এবার হচ্ছে স্পেসিফিকেশন। স্পেসিফিকেশন মানে কি? স্পেসিফিকেশন মানে কি? আর এমনি নর্মালি স্পেসিফিকেশন বলে কি বুঝো? হ্যাঁ, আলাদা, মানে তার বৈশিষ্ট্যগুলোকে এক জায়গায় লিপিবদ্ধ করা, অর্থাৎ কোনো একটা কিছুকে ঠিকভাবে এক্সপ্লেন করার জন্য বা এক্সপ্রেস করার জন্য যে ইনফরমেশনগুলো দরকার হয় তাকে তার স্পেসিফিকেশন বলি। ধরো তোমাকে স্পেসিফাই করতে হবে, তখন বলতে হবে না যে এর হাইট এত, ওয়েট এত, গায়ের রং এরকম, বিএসসি ইঞ্জিনিয়ারিং পরে, অমুক ইয়ারে, যেই তথ্যগুলো হলে তোমাকে এক্সপ্লেন করা যায়। একটা বাজারে কোনো একটা কিছু কিনতে গেলাম, ধরো আমরা এই ট্রাইপড কিনতে গেলে, মোবাইল কিনতে গেলে স্পেসিফিকেশন লেখা থাকে না, ক্যামেরা এত পিক্সেলের, এটা মানে যে ইনফরমেশনগুলো তাকে স্পেসিফাই করে, তার সম্বন্ধে ইনফরমেশন দেয়, সেটাকে আমরা বলি স্পেসিফিকেশন। তাহলে ওভেন ফেব্রিকের ক্ষেত্রে ওভেন ফেব্রিককে স্পেসিফাই করবে কি কী তথ্য দরকার হবে, মানে কি তথ্য হলে একটা ওভেন ফেব্রিক সম্বন্ধে ধারণা পাওয়া যাবে যে এটা কী ধরনের কাপড়, মানে ওভেন ফেব্রিকটা কী ধরনের কাপড়, বা এটা কেমন কাপড়, এটা কি মোটা কাপড় না চিকন কাপড়, কী ধরনের কেমন কাপড়, সেই ধারণাটা পাওয়া যাবে কোন কোন তথ্য পেলে। কি আচ্ছা, স্ট্রেন্থ দিয়ে কি খুব বেশি মানে ব্যাপার আসবে? হ্যাঁ, থ্রেড ডেন্সিটি লাগবে, যেটা বলো ইপিআই লাগবে, পিপিআই লাগবে। কেন? তোমার যদি ইপিআই পিপিআই না জানা থাকে, তুমি কাপড় সম্বন্ধে কোনো ধারণা বলতে পারবে না। মানে একদম তুমি স্ট্রেংথ বলে দিলাম, আমি তোমাকে ইলাস্টিসিটি বলে দিলাম, আরও সব তথ্য দিয়ে দিলাম, কিন্তু ইপিআই পিপিআই বললাম না, তুমি কাপড় সম্বন্ধে কোনো ধারণা নিতে পারবা? কাপড়টা কেমন? কোনো ধারণা নিতে পারবে না, একদম কিচ্ছু বলতে পারবে না এই কাপড়টা কেমন। তো কাপড়ের প্রথমেই লাগবে কাপড়টা কত ঘন, মানে এই কাপড়ের মধ্যে সুতা কত বেশি আছে, কাপড়টা খাপি কিনা, মানে সুতার পরিমাণটা কেমন, 1 ইঞ্চিতে সুতার পরিমাণ কি বেশি নাকি কম। তো ধরো একটা কাপড়ে 1 ইঞ্চিতে সুতা আছে হচ্ছে 100টা, আর একটা কাপড়ে 1 ইঞ্চিতে সুতা আছে 60টা, তাহলে কোন কাপড়টা ভালো? 100 যেটা সেটা ভালো না? কাপড়টা বেশি কাভারিং, মানে ইয়ার্নগুলো একসাথে একটা লাগানো আছে, ইয়ার্নগুলোর মধ্যে স্পেস কম, যদি স্পেস বেশি থাকে এই পাশ থেকে ওই পাশ থেকে লাইট দেখা যাবে। তো যদি ইপিআই বেশি হয় তাহলে কাপড়ের মধ্যে সুতাগুলা একটু ক্লোজ আছে, এটা বোঝা যাবে, তাই না? পিপিআই বেশি হলে একই তো বিষয়, ওয়েফটের ইয়ার্নের পরিমাণ বেশি। এখন আমি যদি এই কথা বলি যে এই কাপড়টা আমার কাছে ভালো লাগতেছে না, এটার চেয়ে আমার কাছে এটা ভালো লাগতেছে, এটা হইতে পারে কিনা? কিভাবে? হ্যাঁ,
পোরাস থাকলে কি ভালো না? এখন কাপড় পরলাম তো হচ্ছে কি লজ্জা নিবারণের জন্য, সেটা যদি সাফিসিয়েন্ট না হয় তাহলে তো সমস্যা না। হ্যাঁ না, এখন কোন কনসেপ্ট থেকে আমার কাছে এটা ভালো মনে হতে পারে? এক হচ্ছে আমার হয়তো বা এরকম ড্রেস মনেই হচ্ছে যে না কাপড়টা একটু পোরাস হলে ভালো হবে, সেই অ্যাঙ্গেল থেকে যাচ্ছি না, কিন্তু এটা ছাড়াও আমার কাছে কাভারিংয়ের দিক থেকেও এটা ভালো মনে হচ্ছে। তখন কি কেন কখন কেন ভালো মনে হতে পারে? এই যে 60টা আছে এক ইঞ্চিতে, সেই সুতাগুলো যদি মোটা মোটা হয়, আর এগুলা অনেক চিকন চিকন সুতা, এখন চিকন সুতা যদি 100টা দেই আর চিকনের মোটা সুতা যদি 60টা দেই, 60টাতে তো অনেক কাভারিং হবে, কাপড়টাকে একবারে 800 করে লেগে থাকবে সুতাগুলা, এবং কাভারিং খুব ভালো হবে। আর এখানে খুব চিকন, একেবারে চিকন সুতা ইউজ করলাম, 100 ইউজ করেও তো লাভ হবে না, কাজের কাজ হবে কিছু, আলটিমেটলি ইয়ার্নগুলোর মাঝখানে কিন্তু পাকিস্তান থেকেই যাবে। তো এই 100 আর 60-এর মধ্যে পার্থক্য জায়গাটা তাহলে ধরতে পারতেছি আমরা, শুধু ইপিআই যথেষ্ট না। ইপিআই যথেষ্ট? এই 4টা তথ্য অবশ্যই দরকার হবে একটা ওভেন ফেব্রিককে স্পেসিফাই করতে, ঠিক আছে? এই 4টা তথ্য ছাড়া কাপড় সম্বন্ধে আমরা কোনো মিনিমাম ধারণা পেতে পারবো না, একদম মিনিমাম কোনো ধারণা আমরা নিতে পারবো না যদি এই 4টা তথ্য না থাকে, ঠিক আছে? আরও তথ্য লাগবে যে ইয়ার্নটা কী ধরনের ইয়ার্ন, তারপরে কাপড়ের মধ্যে মানে ইয়ার্ন কেমন, ফাইবার কোনটা, স্ট্রেংথ কেমন, এগুলো লাগবে, বাট এগুলো হচ্ছে অপশনাল। প্রাইম বা মেইন ফিচার যেগুলো, মেইন স্পেসিফিকেশনের তথ্য যেগুলো, সেগুলোর মধ্যে এই 4টা তথ্য অবশ্যই লাগবে। এই 4টা তথ্য ছাড়া কখনো একটা ওভেন ফেব্রিককে স্পেসিফাই করা যায় না। এর বাইরে তুমি যত তথ্য দিতে পারবে সেগুলো হচ্ছে এডিশনাল, যে বলে দিলে যে ইয়ার্নটা কী ধরনের, স্ট্রেংথ কেমন, ইলাস্টিসিটি কেমন, এগুলো সব বললা, বাট সেটা হচ্ছে অপশনাল। আর আমার মেইন লাগবে কি ইপিআই, পিপিআই, ওয়ারপিএন কাউন্ট আর হচ্ছে ওয়েফট, এই 4টা তথ্য দিতেই হবে। এখন এই 4টা তথ্য তো প্রত্যেকটা কাপড়ের জন্য প্রত্যেকবার দিতে হবে নাকি? তুমি যখন কাপড় নিয়ে ডিল করবা, তুমি যখন ফেব্রিক ইন্ডাস্ট্রিতে কাজ করবা, তোমার তো বিভিন্ন সময়ে কাপড় নিয়ে কাজ করতে হবে, কাপড়কে স্পেসিফাই করতে হবে, কাপড়কে আরেকজনের কাছে এক্সপ্লেন করতে হবে যে আমার এই কাপড়, তো তোমাকে এই 4টা তথ্য বারবার লিখতে হবে না? ইপিআই এত, পিপিআই এত, ওয়ারপিএন কাউন্ট এত, ওয়েফটেন কাউন্ট এত, বারবার লিখতে হবে না? যে ফেব্রিক নিয়ে খুব সেভারাল টাইমস ডিল করে, একটা ফেব্রিক ইন্ডাস্ট্রির জন্য বা একটা কাপড়ের ট্রেডারের জন্য, কাপড় ব্যবসায়ীর জন্য, ফেব্রিক যে এক্সপোর্ট ইম্পোর্ট করে বা ফেব্রিক সোর্সিং করে দেয় যারা, তাদের জন্য তো এই ব্যাপারটা খুব রিপিট, বারবার তাকে এই তথ্য দিতে হচ্ছে। এই জন্য এই কথাগুলো তো বারবার লিখতে হবে তোমাকে, যে ইপিআই হচ্ছে 90, পিপিআই হচ্ছে 80, ধরো ওয়ারপিএন কাউন্ট হচ্ছে 40, ওয়েফটিয়ান কাউন্ট হচ্ছে 32, এরকম আরেক কাপড়ের জন্য আরেক রকম, বারবার সব লিখতে হবে। এরকম বারবার লিখার ঝামেলাটাকে অ্যাভয়েড করার জন্য একটা স্পেসিফিকেশন কথা নিয়ে আসছে, সেখানে ওভেন ফেব্রিকের এই 4টা টার্মকে এক জায়গায় লেখা হয়। এখানে কি ইপিআই লেখা হয়েছে না? ইপিআই কথাটা, ইপিআই এটা লেখা হয়েছে, ওয়ারপিয়ান কাউন্ট এই শব্দটা লেখা হয়েছে? লেখা হয়নি। এই 4টা ওয়ার্ড বা 4টা টার্মকে যাতে বারবার না লিখতে হয়, সেজন্য আমরা ওভেন ফেব্রিককে এভাবে স্পেসিফাই করি। তাহলে এটা কি গুণ চিহ্ন? এটা গুণ চিহ্ন? এটা কি ভাগ চিহ্ন? এটা মনে রাখবা, ওভেন ফেব্রিকের স্পেসিফিকেশনের মধ্যে যে গুণ চিহ্নটা দেওয়া হয়, এটা কোনো ম্যাথমেটিক্যাল গুণ চিহ্ন না, এটা হচ্ছে একটা সিম্বল সেপারেটর, মানে দুইটা মানকে সেপারেট করতে একটা কমা ইউজ করি না আমরা, কমা, এখানে একটা কমা দিলে হইতো আর কি, কমা না দিয়ে গুণ দেওয়া হয়েছে। এটা যদি সবার মাথায় থাকে যে এই স্পেসিফিকেশনের মধ্যে গুণ চিহ্নটা কখনোই ম্যাথমেটিক্সের গুণ না, এটা হচ্ছে একটা সিম্বল, জাস্ট একটা সিম্বল, যে সিম্বলটা দুইটা মানকে সেপারেট করেছে। আর এটা হচ্ছে একটা দাগ, এটা কোনো ডিভাইডের চিহ্ন না, আলাদা করার জন্য লেখা হয়েছে। তো নিচে কি আছে এগুলা? এটা হচ্ছে ইপিআই, সরি এটা ওয়ারপিএন কাউন্ট, এটা হচ্ছে ওয়েফটিয়ান কাউন্ট, এটা হচ্ছে ইপিআই, এটা হচ্ছে পিপিআই। অনেক সময় এভাবেও লেখা হয়,
তখন কিভাবে বুঝবা কোনটা ইপিআই কোনটা পিপিআই? হ্যাঁ, নর্মালি যেগুলো ছোট সেগুলো হচ্ছে কাউন্ট, আর যেটা বড় সেটা হচ্ছে ইপিআই। তো এভাবে লেখা থাকুক বা এভাবে লেখা থাকুক, তুমি বড়টা খুঁজবা, উপরেরটা বড় নাকি নিচেরটা বড়। যেহেতু এখানে নিচেরটা বড়, এটা ইপিআই, এটা পিপিআই, এটা হচ্ছে ওয়ারপিয়ান কাউন্ট, এটা হচ্ছে ওয়েফটিয়ান কাউন্ট। এখানেও ব্যাপারটা ওইটাই, যে আমেরিকান বইগুলোতে একরকম, ইউকের বইগুলোতে আরেক রকম। এই কথা তো বারবার বলছি যে ওদের কাজ হচ্ছে উল্টে দেওয়া, যে এরা যেহেতু রাস্তার বাম দিক দিয়ে চলে, আমরা ডান দিক দিয়ে চলবো। এরা 50 হার্জের কারেন্ট ইউজ করে, আমরা 60 হার্জের কারেন্ট ইউজ করব। এরা বলে সি এন টি আর, আমরা বলো টি আর ই, মানে সামান্য সামান্য চেঞ্জ করে এদেরকে শুধুমাত্র উল্টাই দিব, এদেরকে ফলো করা যাবে না, বুঝো না? এরা বলবে যে ডেবিট ক্রেডিট, আমরা বলবো পেয়েবল রিসিভেবল, এই মানে সে চেঞ্জ, মানে শুধুমাত্র ওদেরকে না ফলো করার চেষ্টা। এইখান থেকে এই দুই রকম আসছে আর কি। আমাদের কাউন্টেও তো দেখো না, ট্যাক্স সিস্টেম আছে, আবার ইংলিশ সিস্টেম আছে না, দুইটা তো দরকার ছিল না, একটা হইলেই হতো, জিনিস তো একই, মোটা চিকুন বোঝানোর জন্যই তো, একটা থাকলে তো যথেষ্ট ছিল। তো আমাদের এই দুইটাও তো দরকার ছিল না, কেউ একজন মনে করে এভাবে শুরু করছে, তো সবাই এভাবে শুরু করে এভাবে লিখলেই তো হইতো। ওরা বলছে না আমরা এভাবে লিখবো না, আমরা এইভাবে লিখবো, আমরা এটাকে নিচে নামিয়ে দেবো, এটা উপরে তুলে দেবো। তো যারা আমেরিকান বই পড়বে তাদেরকে এটা দেখতে হবে, যারা ইউকে বই পড়বে এটা দেখতে হবে। তো আলটিমেটলি ঘটনাটা এটা হবে, আমাদের দুটোই জানতে হচ্ছে। তো সেটা উপরে লেখা থাকুক বা নিচে লেখা থাকুক, তুমি বড়টা খুঁজবা। বড়টা হচ্ছে কি ইপিআই, আর ছোটটা হচ্ছে কি কাউন্ট। আর কাউন্টটা আবার ট্যাক্স সিস্টেমে দেওয়া আছে কিনা সেটা কনফিউশন হতে পারে অনেক সময়, যে কাউন্টটা আবার ট্যাক্সে দেওয়া আছে কিনা। যদি কাউন্টটা ট্যাক্সে দেওয়া থাকে তাহলে অন্তত একটা টি লিখবে, মানে এত ঝামেলায় ফেলবে না আর কি তোমাদেরকে। যদি যেমন 32 ট্যাক্স কিন্তু বড় হবে, তখন কিন্তু এটা হবে 32x40, মানে এরকম হবে আর কি। তখন মানে টি দেওয়া থাকবে, অন্তত টি এক্স বা টি লেখা থাকবে ট্যাক্স বোঝার জন্য। আর যদি শুধু কিছুই না লেখা থাকে, তাহলে আমাদের দেশের জন্য ইউনিভার্সাল কাউন্ট হচ্ছে ইংলিশ কাউন্ট, তুমি ধরে নিবে এটা ইংলিশ কাউন্টেই বলা আছে। আচ্ছা, এটার সাথে আরেকটা ইনফরমেশন দরকার হয়, সেটা হচ্ছে ফেব্রিকের উইথ। তোমরা বাজারে কাপড় কিনতে গেলে দেখবা কাপড়ের উইথের সাথে দামের পার্থক্য হয়, হয় না? 1.5 গজ কাপড় বহরের কাপড়ের যে দাম, 2.5 গজ কাপড়ের বহরের কাপড়ের দাম কি এক? ভিন্ন হয় না? কাপড়ের উইথের সাথে কাপড়ের দামটা এবং কনজামশনটা ডিপেন্ড করে। তুমি 2.5 গজ উইথের কাপড় দিয়ে যতটুকু প্যাটার্নিং করতে পারবা, গার্মেন্টসে নিয়ে যতটা প্যাটার্ন করতে পারবা, 1.5 গজ উইথের কাপড় দিয়ে কিন্তু আরও বেশি পরিমাণ কাপড় লাগবে। তো সেজন্য কাপড়ের স্পেসিফিকেশনের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে ফেব্রিক উইথ। এই 5টা জিনিসকে একসাথে বলা হয় ওপেন ফেব্রিক স্পেসিফিকেশন। ইপিআই, পিপিআই, ওয়ারপিয়ান কাউন্ট, ওয়েফটিয়ান কাউন্ট আর ফেব্রিক উইথ। আর এটা এভাবে লেখা থাকবে। এরকম জিনিস তুমি জীবনে অনেক দেখতে পারবা, পরীক্ষাতে, চাকরি জীবনে অনেক দেখবা এভাবে লেখা আছে। তো লিখে বুঝতে হবে এটা হচ্ছে ফেব্রিক উইথ, এটা হচ্ছে ইপিআই, এটা পিপিআই, এটা ওয়ারপিয়ান কাউন্ট, এটা ওয়েফটিয়ান কাউন্ট। আর ওয়ারপিয়ান কাউন্টটা ইংলিশ কাউন্টে, ওয়েফটিয়ান কাউন্টটাও কিসে? ইংলিশ কাউন্টে। এটা ইঞ্চি আছে। থ্রেড ডেন্সিটি অনেক সময় সেন্টিমিটারও দেওয়া থাকে, যেমন থ্রেড ডেন্সিটি ইপিসিএম হয়, পিপি সিএমও হয়। যারা ইঞ্চটাকে পছন্দ করে না, বিশেষ করে আমেরিকানরা কিন্তু ইঞ্চ, ফুট, পাউন্ড এগুলো পছন্দ করে না, তো তারা ইন্টারন্যাশনাল সিস্টেম সেন্টিমিটার, মিটার এগুলোকে পছন্দ করে। তো ইঞ্চ পার সেন্টিমিটার দেখতে পারো, ইঞ্চ পার, পিক্স পার সেন্টিমিটার দেখতে পারো, সেটাও কিন্তু থ্রেড ডেন্সিটি। তবে এখানে ইঞ্চ পার সেন্টিমিটার না, এটা ইঞ্চ পার ইঞ্চি, পিক্স পার ইঞ্চ। যদি সেন্টিমিটার বলা থাকতো তাহলে লেখা থাকবে যেটা ইপিসিএম, পিপিসিএম আলাদা করে লেখা থাকবে। ঠিক আছে, আজকে কি আর আগাবো? তাহলে আজকে কি কি পড়লাম বলো তো একজন? আমি কিন্তু পড়া নিব, হ্যাঁ, সেজন্য সবাই একটু মাথায় রাখবা যে আমরা কি কি পড়ছি এটা যাতে অন্তত বলতে পারি। পড়া পারতে হবে না, কি পড়ছি সেটা বলতে পারতে হবে। সেটা কি আমরা পড়ছি হচ্ছে ফেব্রিক কি, ফেব্রিক কাকে বলে, তার ক্লাসিফিকেশন কি, স্ট্রাকচার কি, স্ট্রাকচার কাকে বলে, স্ট্রাকচারের ক্লাসিফিকেশন, ডিজাইন কি, ডিজাইন কাকে বলে, ডিজাইনের ক্লাসিফিকেশন। এটা গেল হচ্ছে প্রথম কথা। ও, ডিজাইনের ক্লাসিফিকেশন বলা হয় নাই? না না, লাগবে লাগবে, পরে তো বাদ পড়ে যাবে। ডিজাইনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্লেন, চেক, এই 4টা। ডিজাইনের কথা বলছিলাম যে ওপেন ফেব্রিক ডিজাইন, ওপেন ফেব্রিকের ডিজাইন 4 ধরনের। ডিজাইন তো অনেক রকম আছে, যে বিভিন্নভাবে একে ডিজাইন করা যায়।
তো প্লেন ডিজাইন মানে হচ্ছে সলিড এক কালারের কাপড়, যেই কাপড়টা এক কালার, নীল হলে নীল, কালো হলে কালো, লাল হলে লাল, সাদা হলে সাদা, এক কালারের কাপড় যেটা সলিড কালার, এটা হচ্ছে প্লেন কাপড়, প্লেন বা সলিড কালার। স্ট্রাইপ, যেই কাপড়ে শুধু ওয়ার্পে ইয়ার্নগুলো কালার কম্বিনেশন করা আছে, শুধু ওয়ার্পের ইয়ার্নগুলো ভিন্ন ভিন্ন কালারের, বাট ওয়েফটের ইয়ার্নগুলো এক কালার। ওয়েফটে কোনো ডিজাইন নাই, শুধু ওয়ার্পের ইয়ার্নগুলোতে কি কালার কম্বিনেশন করা আছে। স্ট্রাইপ ছিল না, ছিল তো? এই যে ও যে পড়ে আছে, তোমার নাম কি জানো? ওপি না কি জানো? হ্যাঁ ওপি, হ্যাঁ ওই যে ও যেটা পড়ে আছে এটা হচ্ছে স্ট্রাইপ। ছেলেদের মধ্যে কে পড়ে আসো স্ট্রাইপ? সে তো চেক আমার মতো আছে কেউ? স্ট্রাইপ হচ্ছে ওয়ার্পে, শুধু ওয়ার্পে কালার কম্বিনেশন, যেমন কালো সাদা, কালো সাদা, এই যে কম্বিনেশনটা আছে এটা কিসে? শুধু ওয়ার্প বরাবর, বাট ওয়েফটে আছে নাই। ক্রস ওভার, যদি এই কাজটা উল্টা হয়ে যায়, অর্থাৎ শুধু ওয়েফটে কি আছে কালার কম্বিনেশন করা আছে, বাট ওয়ার্পে কোনো কালার কম্বিনেশন করা নাই। যেমন নিট আর কি, নিটের মধ্যেই বলতেছি, ওভেনে এটা হয় না, ও নিট পরে আছে, নিটে যে স্ট্রাইপটা আছে সেটা আর কি, মানে শুধু কালার কম্বিনেশনটা কিসে? ওয়েফটে। তবে এটা তুমি খুব বেশি পাবা না, কারণ কি জানো? ক্রস ওভারটা নাই, মানে উইভিংয়ের এটা টাইপসের মধ্যে পড়ে কিন্তু পাবা না। কারণ কি জানো? আমি যদি ডিজাইন করার ইচ্ছা থাকে, মানে কালার কম্বিনেশন করার ইচ্ছা থাকে, তাহলে ওয়েফটে কেন করবো কষ্ট করে? ওয়েফটে কালার কম্বিনেশন করা কত কঠিন জানো? শাটল চেঞ্জ মেকানিজম লাগে, শাটল মানে 4 বক্সের শাটল লাগে, মানে ড্রপ বক্স মোশন লাগে। ড্রপ বক্স মোশন দিয়ে কখনো কালো সুতা কখনো সাদা সুতা যাবে আসবে। তো দরকার কি, আমার যদি ডিজাইনই করার দরকার হয় একদিকে, তাহলে আমি ওয়ার্পের দিকে করে নিব সেকশনাল ওয়ার্পিং করে। সহজ না এটা? সেকশনাল ওয়ার্পিং করাটা ইজি না কম্পারেটিভলি? শুধু শুধু ডিফিকাল্টি কেন বাড়াবো? আমার একদিকে ডিজাইন লাগবে, এটাই তো ব্যাপার। তো একদিকে ডিজাইন লাগলে সেকশনাল ওয়ার্পিং করে করব, শুধু শুধু ড্রপ বক্স মোশন দিয়ে ওয়েফটে ডিজাইন আনতে হবে কেন? সেজন্য ক্রস ওভারটা নাই, উইভিংয়ে দেখতে পাবো না। যদি একদিকে ডিজাইন আনার দরকারই হয় তাহলে আমরা ওই ওয়ার্পেই করে ফেলি, মানে সেকশনাল ওয়ার্পিংয়ের মাধ্যমে ওয়ার্পেনগুলোকেই কালার কম্বিনেশন করে ফেলি, ওয়েফটে এক কালারের সুতাই থাকে। আর চেক তো বুঝি, হ্যাঁ চেক আমিও তো পড়ে আছি চেক। তারপরে এই যে পার্থ প্রিয় পাঠক, ও পড়ে আছে চেক। তারপরে তোমাদের সিয়ারও পড়ে আছে চেক, মেহরাব হুসাইন। তারপরে যে পিছনেও আছে, তোমার নাম কি জানি? সাদমান, ইয়ার্নের, তাই তো নাকি? ইয়ার্ন না? এই আর কি, চেক হচ্ছে দুই দিকেই কী থাকে কালার কম্বিনেশন কথা। তার ডিজাইনের ক্লাসিফিকেশন পড়লাম, আর কি এরপরে কি বললাম? ফেস ব্যাক, ওয়ার্প ওয়েফট। ফেস ব্যাক কীভাবে আইডেন্টিফাই করা হয়, ওয়ার্প ওয়েফট কীভাবে আইডেন্টিফাই করা হয়। এরপরে কি বললাম? এই টার্মগুলো, ঠিক আছে, অল্পই থাক।